হলো কাংশিক। কাংশিককে ডাকার পর ম্যাজিস্ট্রেট তার কাছে তার বয়স জানতে চায়। কাংশিক জানায় যে তার বর্তমান বয়স হলো ৩৯ বছর। তখন ম্যাজিস্ট্রেট তাকে বলে, রিপোর্ট অনুযায়ী আপনি যখন এই কারাগারে এসেছিলেন তখন আপনার বয়স ছিল ২৪ বছর। তার মানে প্রায় ১৫ বছর যাবৎ আপনি এখানেই আছেন। আপনার অপরাধটা যেন কি ছিল? কাংশিক তখন বলে, চুরি এবং হত্যা। এরপর ম্যাজিস্ট্রেট তার কাছে জানতে চায় যে এই ১৫ বছরে কতবার সে তার পরিবারের সঙ্গে দেখা করেছে আর তার পরিবারে কে কে আছে। একথা শুনে কাংশিক মুচকি হাসে আর বলে, এই ১৫ বছরে কেউ আমাকে কখনোই দেখতে আসেনি। তবে যখন আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল তখন আমার পরিবারে আমার মা, ওয়াইফ এবং ৩ বছরের একটি ছেলে ছিল। তবে এখানে আসার কিছুদিন পরেই আমি খবর পাই যে আমার ওয়াইফ আমার বাচ্চাকে রেখে একজন লোকের সঙ্গে পালিয়ে গিয়েছে। ম্যাজিস্ট্রেট তখন বলে, তাহলে তো আপনার ছেলের বয়স এখন ১৮ বছর। সে তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। এই ১৫ বছরে নিশ্চয়ই আপনি তাকে অনেক মিস করেছেন। কাংশিক বলে, হ্যাঁ, আমি তাদেরকে প্রতিটা মুহূর্তেই মিস করি। প্রায় ১৫টি বছর যাবৎ আমি আমার মা এবং সন্তানের মুখ দেখিনি। এটা যে একজন বাবার কাছে কতটা কষ্টের সেটা যার সঙ্গে ঘটে সেই শুধু বোঝে। তবে আমার সঙ্গে তো আরো অনেক আসামি ছিল, তাদেরকে তাদের পরিবার একবার হলেও দেখতে এসেছে। কিন্তু আমার অপরাধটা হয়তো একটু বেশিই ছিল, তাই হয়তো কোনোদিন আমার পরিবার আমাকে দেখতে আসেনি। তবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ এতগুলো বছর পর আমি তাদেরকে দেখতে পাবো। হয়তো তাদের কাছে ক্ষমাও নিতে পারবো। এতে করে আমি কারাগারে মরেও শান্তি পাবো। একথা বলেই কাংশিক সেখানে আর কিছু বলতে পারে না। এদিকে কাংশিকের কথা শুনে ম্যাজিস্ট্রেটরাও অনেক ইমোশনাল হয়ে যায়। একজন আসামির জীবন হয়তো এমনই হয়। তো তারা সবাই মিলে তখন কাংশিককে তার পরিবারের সঙ্গে কাটানোর জন্য একদিন সময় দেয়। তারা তাকে একটি তারিখ জানায় যেদিন সে তার বাড়িতে যেতে পারবে। আর এই তারিখটি হলো প্রায় ১ সপ্তাহ পরের তারিখ। কিন্তু কাংশিকের কাছে এই ১ সপ্তাহ ছিল প্রায় ১ যুগের সমান, কারণ সে তো এই ১৫টি বছর ধরে এই দিনটিরই অপেক্ষা করছে। তাই কারাগারে এখন কাংশিকের যেন সময়ই কাটে না। বারবার তার কাছে মনে হচ্ছে যে সে কখন এখান থেকে যাবে আর সে তার সন্তানের মুখ দেখবে, যে তার সন্তান এখন দেখতে কেমন হয়েছে, তার ছেলে কি এখনো আগের মতোই আছে নাকি সে অনেক বদলে গিয়েছে। আর এতগুলো বছর পর সে তার ছেলের সামনে কিভাবেই বা দাঁড়াবে। তাছাড়া তার ছেলে কি তাকে বাবা বলে ডাকবে নাকি সে তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেবে। কারণ আর যাই হোক, সে তো একজন খুনি। এতগুলো বছর ধরে কাংশিকের শুধু একটাই স্বপ্ন যে সে তার ছেলের মুখ থেকে বাবা ডাক শুনবে। কিন্তু তার ছেলে তাকে বাবা বলে স্বীকৃতি দেবে কিনা সেটাই কাংশিকের জানা নেই। তাই কারাগারে বসে কাংশিক সারা দিন এসব বিষয় নিয়েই চিন্তা করে। তো এরপর কাংশিক তার ছেলের সঙ্গে দেখা করার জন্য কারাগারে বসে এক এক করে দিন গুনতে থাকে। তো এর মাঝেই একদিন কারাগারের ভেতরে কোরিয়ার একটি দিবস উপলক্ষে একটি ফাংশনের আয়োজন করা হয়। আর সেদিন সেখানকার সমস্ত কয়েদিদেরকে কোরিয়ার জাতীয় সঙ্গীত এবং শপথ পাঠ করানো হয়। তো এখানে তাদের ফাংশন শেষ হলে কাংশিকের সঙ্গে একজন পুলিশ অফিসার কথা বলে। আসলে এই পুলিশ অফিসারের সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক। কাংশিককে সে প্রায় অনেক বছর ধরেই চেনে। তো পুলিশ অফিসার এখানে কাংশিককে বলে, শুনলাম তুমি নাকি তোমার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছ, আর তুমি নাকি সেখানে একদিন থাকতেও পারবে। এটা তো তোমার জন্য অনেক ভালো খবর। তুমি তো অনেক বছর ধরেই এই দিনটিরই অপেক্ষা করছিলে। যাক, অবশেষে তোমার এই ইচ্ছেটা পূরণ হতেই যাচ্ছে। ভাবা যায় প্রায় ১৫ বছর ধরে তুমি তোমার ছেলেকে দেখোনি। নিশ্চয়ই তুমি সেই দিনটির জন্য অনেক এক্সাইটেড, তাই না? কাংশিক তখন বলে, হ্যাঁ স্যার, তা তো অবশ্যই, কিন্তু আমি ভেতরে ভেতরে অনেক নার্ভাস ফিল করছি যে আমার ছেলের সামনে আমি কিভাবে দাঁড়াবো বা তার সঙ্গে আমি কিভাবে কথা বলবো। অফিসার তখন কাংশিককে বলে, বর্তমানে তোমার ছেলের তো মনে হয় ১৮ বছর। নিশ্চয়ই সে এখন কলেজে পড়ে, তাই তোমাকে তার সাথে স্মার্ট ভাবে কথা বলতে হবে। কাংশিক তখন অফিসারকে বলে, কিন্তু আমি স্মার্ট ভাবে কিভাবে কথা বলবো? আপনি কি আমাকে একটু শেখাবেন স্যার? অফিসার তখন কাংশিককে হাই, হ্যালো এই জাতীয় কিছু ইংরেজি শেখায়, যাতে করে সে তার ছেলের সঙ্গে কথা বলতে পারে। কাংশিক এতে অনেক খুশি হয় আর সে অফিসারকে এখানে ধন্যবাদ জানায়। তো এরপর থেকেই কাংশিক প্রতিদিন অফিসারের শেখানো ইংরেজিগুলো প্র্যাকটিস করতে থাকে। রাত দিন সবসময় তার এই প্র্যাকটিস চলতেই থাকে। আসলে কাংশিক
কাংশিক অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল যে সে আবার যেন কোনো ভুল না করে ফেলে। এভাবে করে সেখানে কাংশিকের এক একটা দিন পার হতে থাকে। আর দেখতে দেখতেই সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে, যেদিন সে তার পরিবারের কাছে যাবে, তার ছেলেকে সে দু চোখ ভরে দেখবে। তাই কাংশিক সেদিন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে যায় আর সে পুরোপুরিভাবে ফ্রেশ হয়। সে তার চুল দাড়ি সবকিছু একদম সুন্দরভাবে ক্লিন করে আর তার কাছে থাকা সবচাইতে সুন্দর পোশাকটি পরে। এখন সে তার বাড়িতে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে তার সঙ্গে একজন পুলিশ অফিসারও যাচ্ছে, যে কিনা তার দেখাশোনা করবে, যাতে করে সে চাইলেই কোথাও পালিয়ে যেতে না পারে। তো পুলিশ অফিসার তখন কাংশিককে নিয়ে রওনা হয়। গাড়িতে বসে কাংশিক গাড়ির জানালা দিয়ে জেলখানার বাহিরে দৃশ্য দেখতে পায়। যদিও কাংশিক প্রায় 15 বছর যাবৎ এখানেই থাকে, কিন্তু সে তার জীবনে এই প্রথমবার জেলখানার বাহিরে দৃশ্য দেখছে। কারণ তাকে যখন এখানে আনা হয়েছিল তখন ছিল গভীর রাত, তাই তখন আশেপাশের কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। তো আস্তে আস্তে তাদের গাড়িটি কাংশিকের অনেক পরিচিত রাস্তাগুলো দিয়ে যাচ্ছিল। আর এই রাস্তাগুলোতে জড়িয়ে আছে কাংশিকের শত শত স্মৃতি। কিন্তু কাংশিকের কাছে রাস্তাগুলোকে অনেক ফ্যাকাশে মনে হচ্ছিল। তার কাছে তো আগের মতো রঙিন কোনো কিছুই ছিল না, কারণ জেলখানার চার দেয়ালের মাঝে থাকতে থাকতে তার জীবনটাই তো এখন ফ্যাকাশে হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা জুনসুক নামক একজন ছেলেকে দেখতে পাই। আর এই জুনসুকই হলো কাংশিকের ছেলে। জুনসুক যখন আজ তার স্কুলে ছিল তখন তার কাছে একটি চিঠি আসে। আর এই চিঠিটি পড়ে সে জানতে পারে যে আজ তার সঙ্গে তার বাবা দেখা করতে আসছে। তবে এতে তার মুখে কোনো খুশি দেখা যাচ্ছিল না, কারণ সে তো ভুলেই গিয়েছে যে তার একজন বাবা আছে। তবে কাংশিকের মতো জংসুকও অনেক কনফিউশনে ছিল যে তার বাবা আসলে সে তার বাবাকে কি বলবে বা তার সঙ্গে তার কেমন ব্যবহার করা উচিত। স্কুলে বসে জংসুক এসব কথাই চিন্তা করছিল। অন্যদিকে কাংশিক সেই পুলিশ অফিসারকে নিয়ে তাদের বাড়ির গলিতে চলে আসে। কিন্তু কাংশিক তার বাড়িতে এসে জানতে পারে যে তার পরিবার এখন আর এই বাড়িতে থাকে না, বরং তারা অনেক বছর আগেই এই বাড়ি ছেড়ে আশেপাশের অন্য বাড়িতে চলে গিয়েছে। এরপর কাংশিক সেই পুলিশ অফিসারকে নিয়ে আশেপাশের সমস্ত বাড়িগুলোতে তার পরিবারকে খুঁজে বেড়ায়। আর অবশেষে সে সঠিক বাড়িটি খুঁজে পায়। তবে বাড়িতে প্রবেশ করার সময় কাংশিকের হাত পা কাঁপছিল, তবুও সে সাহস করে বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে বাড়ির ভেতরে তারা কাউকেই দেখতে পাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পর তারা একটি রুম থেকে টেলিভিশনের আওয়াজ শুনতে পায়। আর রুমটিতে এসে কাংশিক দেখতে পায় সেখানে বসে তার বৃদ্ধ মা টিভি দেখছে। তো প্রথমেই কাংশিক তার মাকে হাঁটু গেড়ে শ্রদ্ধা জানায়, কিন্তু তার মা এখানে তাকে বলে, তুমি এখান থেকে সরো তো, দেখতে পাচ্ছ না আমি টিভি দেখছি। কাংশিকের মা এখানে এমন একটি ভাব করছিল যেন সে তাকে চিনতেই পারছে না। কাংশিক তখন তার মাকে বলে, আমি তোমার কাংশিক মা, তুমি কি আমাকে চিনতে পারছো না? আর এতগুলো বছরে একবারও তোমার কি তোমার ছেলের কথা মনে পড়েনি? তুমি আমাকে কেন দেখতে যাওনি মা? আর আমার ছেলে জংসুক কোথায়? কিন্তু তার মা এখানে তাকে বলে, আচ্ছা তুমিও কি আমার মতো টিভি দেখতে পছন্দ করো? তাহলে তুমি আমার পাশে বসে টিভি দেখতে পারো। কাংশিকের মায়ের আসলে মানসিক সমস্যা ছিল, আর কাংশিকও এখানে এটা বুঝতে পারে, কিন্তু সে এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। মায়ের এমন অবস্থা দেখে কাংশিক তার মনে অনেক কষ্ট পায়। এরপর কাংশিক তার ছেলে জংসুককে খুঁজতে যায়। অফিসারকে নিয়ে সে জংসুকের রুমে আসে, কিন্তু জংসুক তার রুমে ছিল না। তাই কাংশিক তখন তার ছেলের জিনিসপত্রগুলো দেখতে থাকে। এদিকে অফিসার এখানে জংসুকের একটি টি শার্ট খুঁজে পায়। অফিসার তখন কাংশিককে বলে, তোমার ছেলে তো মনে হয় তোমার সমান হয়ে গিয়েছে, আমি তো তার টি শার্টের সাইজ দেখেই বুঝতে পারছি। আর ঠিক তখনই কাংশিক সেখানে একটি ছবি দেখতে পায়। তবে এটা ছিল একটি গ্রুপ পিকচার। আসলে জংসুকের ঘরের কোনো জায়গাতেই তার সিঙ্গেল কোনো ছবি ছিল না। প্রত্যেকটি ছবি সে তার বন্ধুদের সঙ্গেই তুলেছে। তাই ছবি দেখে কাংশিক বুঝতে পারছিল না যে এদের মধ্যে তার ছেলে জংসুক কোনটা। তবে জংসুককে এখানে না পেয়ে কাংশিক বুঝতে পারে যে জংসুক হয়তো এখন স্কুলে আছে, কিন্তু ছেলেকে দেখার জন্য কাংশিকের মন একদম ব্যাকুল হয়ে রয়েছে। তাই কাংশিক এখানে অফিসারকে বলে, স্যার আমার ছেলেকে দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। যদি কিছু মনে না করেন তাহলে আপনি কি আমাকে একটু জংসুকের কলেজের সামনে নিয়ে যাবেন? কিন্তু অফিসার এখানে তাকে বলে, তুমি তো জানোই কাংশিক যে তোমাকে নিয়ে আমার বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই। অফিসে যদি এটা জানতে পারে তাহলে আমার চাকরি থাকবে না। কিন্তু কাংশিক এখানে অফিসারকে অনেক অনুরোধ করে। সে বলে, কেউ কিছু জানতে পারবে না স্যার, আমরা শুধু যাব আর আমার ছেলেকে সঙ্গে নিয়ে চলে আসব। এইটুকু সময় আপনার কাছে আমি ভিক্ষা চাইছি। আমার ছেলেটা যখন 3 বছর বয়সী ছিল তখন আমি তার মুখটা দেখেছিলাম।
আর আজ প্রায় 15 বছর কেটে গিয়েছে। আমার ছেলেটাকে আমি একবারের জন্যও দেখিনি। আপনারও তো সন্তান আছে। আপনি যদি আপনার সন্তানদেরকে 15 বছর যাবৎ না দেখতেন তখন আপনার মনটা কেমন করত? আমি তো মাত্র একটা দিনই সুযোগ পেয়েছি। দয়া করে এই দিনটা আমাকে ভিক্ষা দিন। আমি শুধু একবারের জন্য এটা অনুভব করতে চাই যে স্কুল কলেজের বাহিরে সন্তানের জন্য অপেক্ষা করতে কেমন লাগে। কাংশিকের কথা শুনে অফিসারের অনেক মায়া হয়, তাই সে তার কথায় রাজি হয়ে যায়। এরপর অফিসার কাংশিককে নিয়ে জংসুকের কলেজের সামনে যায়। কাংশিক এখানে তার ছেলেকে দেখার জন্য অনেক অস্থির হয়ে পড়েছিল, কিন্তু কলেজ ছুটি হলে তো এখান থেকে অনেক ছেলেমেয়েরা বের হবে, তাহলে সে তার ছেলেকে কিভাবে চিনবে বা তার ছেলেই বা তাকে কিভাবে চিনতে পারবে। তাই কাংশিক সেখানে একটি সাইনবোর্ডে লিখে, জংসুক, আমি তোমার বাবা। এরপর কাংশিক সাইনবোর্ডটিকে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সে অধীর আগ্রহে তার ছেলের জন্য অপেক্ষা করছিল। তো কিছুক্ষণ পরেই কলেজ ছুটি হয়ে যায়। কলেজের গেট দিয়ে তখন শত শত ছেলে মেয়েরা বাহিরে আসতে থাকে। তাই কাংশিক তার সাইনবোর্ডটিকে আরো ভালো করে ধরে, যাতে করে সাইনবোর্ডের লেখাটি জংসুকের চোখে পড়ে। কিন্তু এক এক করে কলেজের সমস্ত স্টুডেন্টরা চলে যায়, কিন্তু কাংশিকের কাছে তার ছেলে আসে না। কাংশিক তখন অফিসারকে জিজ্ঞাসা করে, স্যার, আপনারা কি জংসুককে জানিয়েছেন যে আমি আজ তার সঙ্গে দেখা করতে আসব? অফিসার বলে, হ্যাঁ, অবশ্যই আমরা তাকে জানিয়েছি। অন্যদিকে জংসুক এখনো কলেজের মধ্যেই ছিল। সে আসলে তার নার্ভাসনেসের কারণেই কলেজ থেকে আজকে বেরি হয়নি। তবে জংসুক যখনই নার্ভাস হয়ে যেত তখনই সে গণিতের কিছু সূত্র বলতো, আর এখানেও আছে তাই করে। এরপর জংসুক তার মাফলার দিয়ে তার মুখ ঢাকতে ঢাকতে বাহিরে যেতে থাকে। এদিকে কলেজের সামনে কাংশিক মন খারাপ করে দাঁড়িয়েছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে জংসুক হয়তো ইচ্ছে করেই তার কাছে আসেনি। কিন্তু ঠিক তখনই কাংশিক কলেজের গেটের সামনে একটি ছেলেকে দেখতে পায়। এই ছেলেটিই ছিল তার আদরের সন্তান জংসুক। কাংশিক এখানে শুধুমাত্র তার চোখ দুটো দেখতে পায়। সে বুঝতে পারে যে তার ছেলের চোখে পানি ছলছল করছে। সেই সাথে তার চাহনিতে অনেক রাগ, অভিমান, ক্ষোভ সবকিছুই স্পষ্টভাবে ফুটে উঠছে। জংসুক আর কাংশিক দুজনেই একে অপরের দিকে প্রায় অনেক সময় ধরেই তাকিয়েছিল। বুঝ হওয়ার পর জংসুক এই প্রথমবার তার বাবাকে দেখছে। তো কাংশিক এখানে প্রথমেই তাকে হাই বলে, ঠিক যেমনটা তাকে একজন পুলিশ অফিসার শিখিয়ে দিয়েছিল। তো এরপর তারা তিনজন মিলে তাদের বাড়ির দিকে রওনা হয়। যদিও এখানে কাংশিক তার ছেলের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু জংসুক তার সঙ্গে খুব একটা কথা বলছিল না। তবে জংসুককে দেখে বোঝা যাচ্ছিল যে তার অনেক মন খারাপ। আসলে এখন পর্যন্ত জংসুক এটাই মানতে পারে না যে তার বাবা একজন খুনি। একথা মনে হলে জংসুকের তার বাবার প্রতি অনেক ঘৃণা জন্মে। তাই সে এখানে চুপচাপ বসেছিল। কিন্তু ঠিক তখনই অফিসার জংসুককে বলে, আজকে আমরা সবাই মিলে অনেক মজা করব। এখন আমরা বাজার করে রাতের বেলা সবাই মিলে ডিনার করব। কিন্তু জংসুক তাকে বলে, রাতের বেলা আমি বাড়িতে থাকব না, কারণ আজ আমার বন্ধুদের সঙ্গে আমার একটা পার্টি আছে। আপনারা দুজন একাই ডিনার করতে পারেন। কিন্তু অফিসার তাকে বলে, তুমি তো চাইলে সারা বছরই তোমার বন্ধুদের সঙ্গে সময় দিতে পারবে, তবে তোমার বাবাকে তো তুমি আর পাবে না। তাই একটা দিন কি কোনোভাবে বাবাকে দেয়া যায় না? কিন্তু জংসুক তার এই কথার কোনো জবাবই দেয় না। এরপর তারা সবাই বাড়িতে ফিরে আসে। তবে বাড়িতে আসার প্রায় অনেক সময় পরও জংসুক তার বাবার সঙ্গে খুব একটা কথা বলে না। সে নিজের মতো করে তার ঘরের কাজগুলো করছিল। কাংশিক এখানে লক্ষ্য করে যে তার ছেলে এখন সংসারের সবকিছু একাই সামলায়। এমনকি সে তার অসুস্থ মায়েরও অনেক সেবা যত্ন করে। কিন্তু এসব কিছু দেখে কাংশিকের অনেক খারাপ লাগে। সে মনে মনে চিন্তা করে যে তার ছেলেটা এত অল্প বয়সেই কত বড় বড় দায়িত্বগুলো একাই পালন করে যাচ্ছে, অথচ এই সব কিছু তার পালন করার কথা। কিন্তু নিয়তির কাছে সে অনেক অসহায়। এদিকে জংসুক যখন থালা বাসন পরিষ্কার করছিল, কাংশিক তখন তাকে সেখানে সাহায্য করতে যায়। কিন্তু জংসুকের কাছে এটা একদমই ভালো লাগে না। তাই সে তখন সেখান থেকে তার রুমে চলে যায়। তবে জংসুকের আচরণে কাংশিক তার মনে অনেক কষ্ট পায়। তো কিছুক্ষণ পর জংসুকের ফোনে তার একজন বন্ধু ফোন করে, আর সে জংসুকের কাছে জানতে চায় যে রাতের বেলা সে তাদের সঙ্গে পার্টিতে অ্যাটেন্ড করছে কিনা।
কিন্তু জংসুক তাকে বলে, আমি আজকে সেখানে যেতে পারবো না রে, আমার বাড়িতে একজন মেহমান এসেছে, তোরা সবাই মিলে আজকে মজা কর, আমি না হয় অন্য কোনো দিন যাব। এদিকে জংসুকের কথাগুলো কাংশিক শুনতে পায়, আর সে বুঝতে পারে যে জংসুক তাকে সময় দেওয়ার জন্যই সেখানে যাবে না। তাই কাংশিক মনে মনে অনেক খুশি হয়ে যায়। তো দেখতে দেখতেই দিন থেকে রাত চলে আসে, কিন্তু এত সময়ের মাঝেও কাংশিকের সঙ্গে তার ছেলের তেমন একটা কথাই হয় না। এদিকে তাদের সবার জন্য আজ অফিসার রান্না করেছে। আসলে এই অফিসার মন থেকে একজন ভালো মানুষ ছিল, তাই কাংশিক যেন তার ছেলের সঙ্গে সময় কাটাতে পারে সে সেই দিকে অনেক লক্ষ্য রাখছিল। তো এরপর তারা সবাই মিলে একসঙ্গে ডিনার করতে বসে। তবে জংসুক যখন খাবার খাচ্ছিল, কাংশিক তখন তার দিকে তাকিয়েছিল, আর হঠাৎ করে সে জংসুককে বলে, জংসুক, তুমি এখন ডান হাতে খাবার খাওয়া শিখে গিয়েছ, কিন্তু ছোটবেলায় তুমি সব কাজ বা হাতে করতে, আর এটার জন্য আমি তোমাকে অনেক বকতাম, আর কতবার যে এটা আমি তোমাকে শিখিয়ে দিতাম, কিন্তু না, তুমি আমার কোনো কথাই শুনতে না। তবে কাংশিকের এ কথার পর জংসুক বলে, আচ্ছা, আপনি সেদিন যেন কয়টা খুন করেছিলেন? ছেলের মুখে এ কথা শুনে কাংশিক একদম হতভম্ব হয়ে যায়। তারপরও সে নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়, অনেকদিন আগের কথা তো, মনে হয় একটা খুন করেছিলাম। কিন্তু জংসুক বলে, আমি আপনার ব্যাপারে ইন্টারনেটে অনেকবার সার্চ করেছি, আপনি তো একটি নয় বরং দুটো খুন করেছেন। এখন তো দেখছি আপনি খুন করার পাশাপাশি মিথ্যেও বলেন। আপনি কি দয়া করে আপনার চোখ দুটো একটু নিচের দিকে রাখবেন? না মানে আপনার চোখগুলো দেখলে আমার কেমন যেন ভয় লাগে। যতই হোক, খুনির চোখ তো, তাই ভরসা করতে পারি না। কথাগুলো শুনে কাংশিক আর সেখানে কিছু বলতে পারে না। কাংশিক আসলে তার মনে অনেক কষ্ট পেয়েছিল, তাই সঙ্গে সঙ্গে সে সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। সে আসলে তার কান্না ধরে রাখতে পারছিল না। কত আশা নিয়ে সে তার ছেলের সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু তার ছেলের নাকি তার চোখ দেখেই ভয় লাগছে। তাই কাংশিক এখানে প্রচন্ড কাঁদছিল, আর সে মনে মনে ভাবছিল, আমার কি তাহলে আমার চোখ দুটো উপড়ে ফেলা উচিত, যাতে আমার ছেলে আমাকে ভয় না পায়, নাকি আমি সব সময় চোখ দুটো বন্ধ করে রাখবো? কি করলে আমার ছেলে আমাকে ভয় পাবে না, সে আমাকে ভালোবাসবে, আর মন থেকে আমাকে একবার বাবা বলে ডাকবে? এখানে দাঁড়িয়ে কাংশিক এসব কথাই চিন্তা করছিল, আর তার নিজের প্রতি নিজেরই অনেক ঘৃণা হচ্ছিল। এরপর কাংশিক সেখান থেকে তার মায়ের কাছে আসে। জংসুক এখানে তার মাকে ঘুম পাড়িয়ে রেখেছিল, তো কাংশিক তখন তার মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ প্রায় কতগুলো বছর পর সে তার মাকে মন ভরে দেখছে। এমন সুযোগ হয়তো সে তার জীবনে আর কোনোদিনই পাবে না, কিন্তু সে তো তার মাকে কোনোদিন এই অবস্থাতে দেখতে চায়নি। তবে তার মায়ের প্রতি যেই সকল দায়িত্বগুলো পালন করার কথা ছিল, সেই সমস্ত দায়িত্ব তার ছেলে পালন করে। একথা ভেবেই কাংশিক তার মনে কিছুটা শান্তি অনুভব করছিল। এদিকে ঠিক তখনই অফিসার তাকে এবং জংসুককে ঘুমানোর জন্য ডাকছিল। অফিসার এখানে চালাকি করে কাংশিকের বিছানা জংসুকের রুমের মধ্যে করে দিয়েছে, আর সে নিজের জন্য পাশের রুমের সোফায় বিছানা করেছে, যাতে করে তারা বাবা ছেলে তাদের মনের সকল কথা নিঃসংকোচে বলতে পারে। তাই অফিসার কাংশিক এবং জংসুককে তখন ঘুমোতে পাঠায়, আর রুমের ভেতরে এসে তারা দুজনেই শুয়ে পড়ে। তবে অনেক সময় পার হয়ে যাওয়ার পরও তারা কেউ কারো সঙ্গে কোনো কথাই বলছিল না, এমনকি তাদের কারো চোখেই ঘুম আসছিল না। কিন্তু কাংশিক তার ছেলের সঙ্গে কথা বলতে চাইছিল, তবে সে কিছুটা সংকোচ বোধ করছিল। কিন্তু তারপরও সে সাহস করে তার ছেলেকে বলে, তুমি কি আমার সঙ্গে বাহিরে যাবে জংসুক? আজকের রাতটা আমার কাছে অনেক মূল্যবান, কাল সকালেই তো আমি চলে যাব, হয়তো আর কখনোই তোমাকে বিরক্ত করতে আসব না। কোনোভাবে কি আজ রাতের সময়টা আমাকে দেয়া যায়? একথা শুনে জংসুক কোনো কথাই বলে না, বরং সে সোজা বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কাংশিকের এতে খুশির কোনো সীমা থাকে না, তাই সেও তখন রেডি হয়ে অফিসারের কাছে বাহিরে যাওয়ার অনুমতি চাইতে যায়। আর সঙ্গে সঙ্গে অফিসার ইশারা দিয়ে তাকে বাহিরে যেতে বলে। আর বাহিরে এসে জংসুক সোজা সেখানে দৌড়তে শুরু করে। কাংশিকও তখন তার পিছু পিছু দৌড়য়। জংসুক আসলে তার বাবার সঙ্গে দৌড়ের কম্পিটিশন করছে, তাই তারা বাবা ছেলে মিলে পুরো শহরে দৌড়তে শুরু করে। কিন্তু এক পর্যায়ে জংসুক একটি নদীর কিনারায় এসে দাঁড়িয়ে যায়, আর তার পেছনে কাংশিক এসে তাকে বলে, ছোটবেলায় একবার তুমি পড়ে গিয়ে তোমার পায়ে ব্যথা পেয়েছিলে, তখন তুমি ঠিকমতো হাঁটতে পারছিলে না, তাই আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম যে তুমি বড় হয়ে হাঁটতে পারবে তো।
কিন্তু আজ তুমি তোমার বাবাকে এই প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছ। সত্যি তুমি আসলেই অনেক বড় হয়ে গিয়েছ। কিন্তু আমি জানি এই পর্যায়ে আসতে তোমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। বাকি বাচ্চাদের মতো তোমার জীবন ছিল না। তুমি তোমার জীবনে মা বাবা কাউকেই পাশে পাওনি। তারপরও তুমি কত সুন্দরভাবে সবকিছু মেনটেন করেছো। তোমার পড়ালেখাও তুমি চালিয়ে গিয়েছো। এমনকি তুমি তোমার অসুস্থ দাদিরও সমস্ত দায়িত্বগুলো পালন করে যাচ্ছ। তাই আজ আমার তোমাকে নিয়ে অনেক গর্ব হচ্ছে যে তুমি আমার সন্তান। জংসুক তখন কাংশিককে বলে, কিন্তু আমার ভুলটা কোথায় ছিল? আর কেনই বা মা আমাকে ফেলে চলে গিয়েছিল? আমাকে কি তোমরা কখনো ভালোবাসোনি? আমি কি তোমাদের সন্তান নই? তাহলে কেন তোমরা একবারের জন্য আমার কথা ভাবনি বাবা? জংসুকের মুখে বাবা ডাক শুনে কাংশিক তার মনে অনেক শান্তি পায়। আজকে যেন তার জীবনের সবচাইতে খুশির দিন। কাংশিক তখন তার ছেলেকে বলে যে এই খুনের জন্য আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমি আসলে সেই খুন করিনি। জানো, তোমার মাকে আমি প্রায় 5 বছর ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের 1 বছরের মাথায় আমাদের সংসারে তোমার জন্ম হয়। সবকিছু মিলে আমরা সবাই অনেক ভালোই ছিলাম, তুমি, আমি, তোমার দাদি এবং তোমার মা। কিন্তু যখন তোমার বয়স 3 বছর ছিল তখন আমি জানতে পারি যে তোমার মায়ের একজন ধনী ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। আমার হয়তো ওই ব্যক্তির মতো ধন সম্পদ ছিল না, কিন্তু তাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। তাই স্বাভাবিকভাবে আমি সেই সম্পর্ক মানতে পারিনি, যার ফলে তোমার মায়ের সঙ্গে আমার সব সময় অশান্তি লেগেই থাকতো। তবে একদিন আমি খবর পেয়ে একটি হোটেল রুমে তাকে এবং সেই ব্যক্তিকে দেখে ফেলি। আর সেই ব্যক্তির ব্যাপারে আমি সবার কাছে জানিয়ে দিতে চাই। তবে সমাজে তার অনেক সুনাম ছিল, তাই তার সুনাম যাতে নষ্ট হয়ে না যায়, সে এবং তোমার মা মিলে আমাকে মার্ডার কেসের আসামি বানিয়ে দেয়। তখন আমাকে নিয়ে যাওয়া হয় কারাগারে। আমি বারবার সবাইকে বোঝাতে চেয়েছিলাম যে আমি কোনো খুনি নই, তবে কেউ আমার কথা বিশ্বাস করেনি। আর আমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো উপায় ছিল না। তাই এক পর্যায়ে বাধ্য হয়েই সমস্ত দোষ আমি নিজের মাথায় তুলে নেই। আমি ভেবেছিলাম আমার ফাঁসি হবে, আর ফাঁসি হলেই আমি বেঁচে যেতাম। কারণ নিজের সবচাইতে কাছের মানুষটা যখন বেইমানি করে তখন না মানুষের মাঝে আর বাঁচার ইচ্ছেটাই থাকে না। কিন্তু আমি বেঁচে আছি আমার মায়ের জন্য আর আমার ছেলের জন্য। তবে আমার মনে এখন আর কোনো দুঃখ নেই, কারণ তুমি আমাকে বাবা ডেকেছো। কাংশিকের এসব কথা শুনে জংসুক তার ভুল বুঝতে পারে, আর সে তার বাবার কাছে ক্ষমা চায়। সে বলে তার জীবনে মায়ের কোনো প্রয়োজন নেই। তার বাবা যে এখনো বেঁচে আছে এটাই তার কাছে সবচাইতে বড় পাওয়া। তারা বাবা ছেলে দুজনেই এখানে অনেক কাঁদছিল। আর ঠিক তখনই অনেক জোরে জোরে সেখানে বৃষ্টি শুরু হয়। তাই তারা বাবা ছেলে দুজন মিলে দৌড়ে একটি ফোন বুথের মধ্যে চলে আসে। আর এখানে বসে তারা দুজন মিলে অনেক গল্প করে। আর যেহেতু এখানে জংসুকের অনেক মন খারাপ ছিল, তাই কাংশিক তাকে নানা ধরনের কথা বলে হাসানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর কাংশিক তাকে বলে, জংসুক, তুমি তো এখন অনেক বড় হয়েছ, তোমার স্পেশাল কেউ আছে নাকি? জংসুক এতে কিছুটা লজ্জা পায়, আর সে তাকে বলে, কিসব যে বলো তুমি বাবা? কাংশিক তখন বলে, যদি তোমার স্পেশাল কেউ নাইবা থেকে থাকে তাহলে তুমি লজ্জা কেন পাচ্ছ? কিন্তু জংসুক তার এই কথার কোনো জবাব দেয় না। তবে কিছুক্ষণ পর জংসুক নিজেই তার বাবার সঙ্গে একটি মেয়েকে পরিচয় করিয়ে দেয়। আর এই মেয়েটিই ছিল তার স্পেশাল মানুষ। তো এই মেয়েটির নাম হলো শিয়া। শিয়াকে দেখে কাংশিক অনেক খুশি হয়। আর শিয়ার সঙ্গে ভালোভাবে পরিচয় হওয়ার পর কাংশিক তাদের দুজনকেই কিছু কথা বলে। সে বলে, যদি তোমরা দুজন দুজনকে সত্যিকারেই ভালোবেসে থাকো তাহলে তোমরা তোমাদের সবটা উজাড় করে একে অপরকে ভালোবাসবে, যাতে করে দুজনের যে কোনো খারাপ পরিস্থিতিতে তোমরা একে অপরকে কখনো ছেড়ে না যাও। কারণ ভালোবাসাটা অনেক সহজ, কিন্তু ভালোবেসে সারা জীবন একে অপরের পাশে থাকাটাই সবচাইতে কঠিন। কাংশিকের কথা শুনে তারা দুজনই একদম স্তব্ধ হয়ে যায়। এরপর জংসুক এবং কাংশিক শিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তারা দুজন একটি সুইমিং পুলে যায়। আর এখানে এসে তারা বাবা ছেলে অনেক মজা করে। জংসুক তার জীবনে এই প্রথমবার তার বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে উপভোগ করছিল। আর এখানে সে তার বাবার ভালোবাসা উপলব্ধি করতে পারে। সে তো এতদিন তার বাবাকে ঘৃণা করত, তবে আজ সে বুঝতে পেরেছে যে তার বাবা আসলে অনেক সহজ সরল মানুষ। মিথ্যে ভালোবাসার কাছে তার বাবা হেরে গিয়েছে, তবে সে আর তার বাবাকে কষ্ট পেতে দেবে না। এই পৃথিবীর সবাই যদি তার বাবাকে ঘৃণাও করে তবুও সে তার বাবাকে সবসময় ভালোবেসে যাবে, যাতে করে তার বাবা তার মনে এটা ভেবেই শান্তি পায় যে তাকে এখন ভালোবাসার মতো তার একজন সন্তান আছে। তো তারা দুজনেই এখানে এই সময়টাকে অনেক উপভোগ করে। আর সকাল হওয়ার সাথে সাথেই তারা দুজন মিলে আবারও বাড়িতে চলে আসে।
কারণ এখন কাংশিকের কারাগারে ফেরার সময় হয়েছে। অফিসার এখানে তাদের সবার জন্য নাস্তা তৈরি করেছে। তো তারা সবাই মিলে এখানে নাস্তা করার পর কাংশিক তার মায়ের কাছ থেকে বিদায় নিতে যায়। তবে কোনোভাবেই তার মা তাকে চেনে না। তো কিছুক্ষণ পর কাংশিক অফিসারের সঙ্গে বেরিয়ে যায়। তবে তাদের সঙ্গে তার ছেলে জংসুক ছিল। সে আসলে তার বাবাকে এগিয়ে দিতে গিয়েছে। তবে তারা যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তখন কাংশিকের মা কোনো এক অজানা কারণে জংসুকদের সেই গ্রুপ পিকচারটিকে বুকে জড়িয়ে অনেক কাঁদছিল। এদিকে কাংশিকরা শহরের স্টেশনে চলে এসেছে। কাংশিকের এখানে অনেক মন খারাপ ছিল। সে তো তার ছেলেকে রেখে কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু নিয়তির কাছে সে অনেক অসহায়। এদিকে জংসুকেরও তার বাবার জন্য অনেক খারাপ লাগছিল, তাই সে তখন পেছন থেকে তার বাবার হাতটা অনেক শক্ত করে চেপে ধরে। কাংশিকেতে তার মনে অনেক প্রশান্তি লাভ করে। আর এই সময় তার ঠিক সেই সময়টির কথা মনে পড়ে যায় যখন সে তার ছেলেকে প্রথমবারের মতো কোলে তুলে নিয়েছিল। সেই সময় জংসুক ঠিক এমনভাবেই তার ছোট ছোট হাত দিয়ে কাংশিকের হাত চেপে ধরেছিল। আর সেদিনের সেই অনুভূতি কাংশিকের মনে আজও গেঁথে আছে। তাই কাংশিক তার ছেলের জন্য এখানে প্রচণ্ড কাঁদতে থাকে। তার কান্না যেন কিছুতেই থামছিল না। সে এখানে মনে মনে ভাবছিল তার জীবনটাও তো বাকি মানুষদের মতো স্বাভাবিক হতে পারত। স্ত্রীর ভালোবাসা সে নাইবা পেত। সে অন্তত বাকি জীবনটা তার ছেলের সঙ্গে কাটিয়ে দিতে পারত, কিন্তু তার ভাগ্যে এটাও লেখা ছিল না। এদিকে কাংশিকের জন্য জংসুকেরও অনেক কষ্ট হচ্ছিল। তাই জংসুক এখানে কাংশিকের চোখের পানি মুছে দেয়। আর সে কাংশিককে বলে, তুমি কোনো চিন্তা করো না বাবা, এখন তোমার পাশে আমি আছি। আমি প্রতি সপ্তাহে তোমাকে দেখতে যাব। আর আমাকে আর দাদিকে নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না, তোমার ছেলে সবকিছু সামলে নেবে। কিন্তু কাংশিক এখানে তাকে কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে কোথায়? তুমি দয়া করে আমাকে একটিবার বলো, আমি যাওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই। এ কথা শুনে জংসুক একদম স্তব্ধ হয়ে যায়। আর সে কাংশিককে বলে, আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল, আমি আপনাকে ধোঁকা দিয়েছি। কি অবাক হচ্ছেন? আসলে এই সমস্ত ঘটনার পেছনে একটি মর্মান্তিক গল্প আছে। এই যে জংসুক, এ কিন্তু কাংশিকের ছেলে নয়। কাংশিকের ছেলে আসলে তাদের গ্রুপ পিকচারে থাকা এই ছেলেটি। আর এতক্ষণ আমরা যাকে জংসুক ভেবেছিলাম তার নাম আসলে হিউন। সে ছিল জংসুকের বেস্ট ফ্রেন্ড। তো হিউন এখানে কাংশিককে সমস্ত ঘটনা খুলে বলে। সে ফিরে যায় আজ থেকে প্রায় 1 বছর আগে। আসলে জংসুক এবং হিউন ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে। আর তারা দুজন দুজনকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসত। এমনকি জংসুক তার মনের সমস্ত কথা হিউনের সঙ্গেই শেয়ার করত। তবে আসল জংসুক কখনোই তার বাবাকে ঘৃণা করত না। সে মনে প্রাণে বিশ্বাস করত যে তার বাবা একজন ভালো মানুষ। আর যদি তার বাবা আসলেই খুন করে থাকে তাও সে তার বাবাকে অনেক ভালোবাসে, কারণ তার বাবা তো আর তাকে তার মায়ের মতো করে ফেলে রেখে যায়নি। আর সে এটা খুব ভালো করেই জানত যে তার বাবা একজন খুনি হলেও নিশ্চয়ই সে তাকে অনেক ভালোবাসে। এমনকি জংসুক প্রতি বছর হিউনের সাথে তার বাবার জন্মদিন পালন করত। এমনকি সে সবসময় হিউনকে তার বাবার কথাই বলতো। জংসুকের আসলে একটি ইচ্ছে ছিল যে যেদিন তার 18 বছর পূর্ণ হবে সেদিন সে তার বাবার সঙ্গে দেখা করতে যাবে। তাই জংসুক সবসময় সেই দিনটির আশায় থাকত। কিন্তু হঠাৎ করেই একদিন কলেজে যাওয়ার সময় জংসুক মাথা ঘুরে সিঁড়িতে অজ্ঞান হয়ে যায়। তখন হিউন এবং তার বাকি বন্ধুরা মিলে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আসে। যদিও জংসুক সেদিন সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু ডক্টর তাদেরকে একটি দুঃসংবাদ দেয়। তাদেরকে জানানো হয় যে অনেক আগে থেকেই জংসুকের শরীরে ক্যান্সারের মতো ভয়ানক রোগ বাসা বেঁধেছে। আর এখন সে একদম লাস্ট স্টেজে আছে। একথা শুনে হিউন একদম ভেঙে পড়েছিল, কারণ সে জংসুককে অনেক ভালোবাসে। তবে জংসুকের তার নিজেকে নিয়ে কোনো চিন্তা ছিল না। তার শুধু চিন্তা ছিল তার দাদিকে নিয়ে। জংসুকের শরীর তখন দিনের পর দিন অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তাই একদিন জংসুক হিউনকে বলে, হিউন, তুই কি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবি? মরার আগে শুধু একবার আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। আর শুধু একবারের জন্য আমি তার মুখটা দেখতে চাই। আমার এই ইচ্ছেটা পূরণ করবি তুই? হিউন সেদিন জংসুকের কথার কোনো জবাব দিতে পারেনি। তার চোখ দিয়ে সেদিন শুধু অশ্রু গড়িয়ে পড়ছিল। তো পরের দিনই হিউন জংসুককে নিয়ে
কাংশিকের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়। আর তাদের সঙ্গে সেদিন শিয়াও ছিল। আসলে হিউন কাংশিককে যেই মেয়েটির সঙ্গে দেখা করিয়েছিল সেই মেয়েটি সত্যি সত্যি জংসুকের গার্লফ্রেন্ড ছিল। আর তারা দুজন দুজনকে অনেক ভালোবাসত। তবে সেদিন জংসুক তার বাবার কাছে পৌঁছানোর আগেই গাড়িতেই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জংসুকের মনের ইচ্ছেটা অপূর্ণই রয়ে যায়। তবে মৃত্যুর আগে জংসুক হিউনকে বলেছিল যে সে যদি মারা যায় তাহলে তার বাবা যেন এটা জানতে না পারে, কারণ তার বাবা তো সেখানে এমনিতেই অনেক কষ্টে আছে। তার উপর যদি সে তার মৃত্যুর খবর পায় তাহলে হয়তো সে এটা সহ্য করতে পারবে না। তাই জংসুক তাকে বলেছিল যে যদি তার বাবা কোনোদিন তার কাছে ফিরে আসে তাহলে হিউন যেন তাকে জংসুক বলেই পরিচয় দেয়। এভাবেই জংসুক তাদের সকলের কাছ থেকে বিদায় নিয়েছিল। তবে জংসুকের মৃত্যু তার দাদি মানতে পারেনি, তাই কিছুদিনের মধ্যে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এদিকে জংসুককে হারিয়ে শিয়াও একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই সে নিজেকে সামলে নেয়। আর তখন থেকেই হিউন, শিয়া এবং তার বাকি বন্ধুরা মিলে জংসুকের দাদির দেখাশোনা করে। এভাবে হঠাৎ করেই একদিন হিউনের কাছে কারাগার থেকে চিঠি আসে যে জংসুকের সঙ্গে তার বাবা দেখা করতে আসছে। তাই সে তখন জংসুকের কথা মতো জংসুকের নামের ব্যাজ তার ড্রেসে লাগায়। এমনকি সে জংসুকের বাড়ি থেকে তার সমস্ত সিঙ্গেল ছবি সরিয়ে ফেলে যাতে করে কাংশিক কোনো কিছু বুঝতে না পারে। কিন্তু আজ সকালবেলা হিউন লুকিয়ে লুকিয়ে শিয়ার সঙ্গে কথা বলছিল। সে এখানে শিয়াকে বলে, তুমি কোনো চিন্তা করো না শিয়া, আমি যে জংসুক নই আঙ্কেল এটা কোনোভাবেই বুঝতে পারেনি, সবকিছু একদম সুন্দরভাবেই হয়েছে। কিন্তু সেই সময় কাংশিক পেছন থেকে তার সমস্ত কথা শুনে ফেলেছিল। তো এই সমস্ত কিছু জানতে পেরে কাংশিক প্রচন্ড কষ্ট পায়। সে যেন তার মুখের ভাষা হারিয়ে ফেলেছিল। তাই হিউন এখানে বারবার কাংশিকের কাছে ক্ষমা চায়। কিন্তু কাংশিক তাকে বলে, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি তো তোমার বন্ধুত্বের দায়িত্ব পালন করেছ। তবে আমি যেহেতু তোমাকেই আমার জংসুক ভেবেছি আর তুমি আমাকে প্রথম বাবা বলে ডেকেছ, তাই এখন থেকে তুমি আমার জংসুক। তুমি কি আমাকে সারা জীবন বাবা বলে ডাকবে? তাহলে হয়তো জংসুককে হারানোর কষ্টটা কিছুটা হলেও আমি ভুলতে পারবো। তাই হিউন এখানে কাংশিককে কথা দেয় যে সে তাকে সব সময় বাবা বলে ডাকবে। কাংশিক এতে তার প্রতি অনেক খুশি হয়। এরপর কাংশিক যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই হিউন পেছন থেকে তাকে বাবা বলে ডাক দেয়। আর সে চিৎকার করে কাংশিককে বলে, বাবা, তোমার জংসুক কিন্তু আমার মতো খাটো ছিল না, ও ঠিক তোমার মতোই লম্বা আর হ্যান্ডসাম ছিল। একথা শুনে কাংশিক মুচকি হাসে। এরপর সে অফিসারের সঙ্গে ট্রেনে করে তার গন্তব্যে চলে যাচ্ছিল। এদিকে হিউন সেখানে ঠিক ততক্ষণ পর্যন্তই দাঁড়িয়েছিল যতক্ষণ পর্যন্ত ট্রেনটিকে দেখা যায়। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন কেটে যায়। একদিন কাংশিক কারাগারে বসে একটি বই পড়ছিল। ঠিক তখনই একজন পুলিশ অফিসার তাকে বলে, আপনার সাথে আপনার ছেলে জংসুক দেখা করতে এসেছে। একথা শুনে কাংশিক অনেক খুশি হয়ে যায় আর সে তাড়াতাড়ি করে তার ছেলের কাছে চলে যায়। এখানে কাংশিককে দেখেই জংসুক বলে, হাই, ঠিক যেমনটা কাংশিক প্রথম দেখায় তাকে বলেছিল। আর এখানেই এই গল্পটি শেষ হয়। যদিও এই গল্পটি এখানেই শেষ, তবে আমাদের সমাজে এমন অনেক কাংশিক আছে যারা কোনো অপরাধ না করেও সমাজের চোখে তারা অপরাধী। তারা চাইলেও কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। বাহিরের জগতের খুব সুন্দর একটি জীবন ছেড়ে জেলখানার চার দেয়ালের মাঝেই কেটে যায় তাদের পুরো জীবন। এভাবেই যুগ যুগ ধরে কাংশিকের মতো সহজ সরল মানুষগুলো বারবার হেরে যায় মানুষের স্বার্থপরতা আর বেইমানির কাছে। আর জংসুকরা বঞ্চিত হয় বাবার স্নেহ, মায়া আর ভালোবাসা থেকে।